প্রিয় দর্শক, USANewsOnline.com এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাখাওয়াত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 386তম পর্ব। এই পর্ব থেকেই যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রবাসী বিশিষ্ট চিকিৎসক, ইউএস রেনাল কেয়ারের মেডিকেল ডাইরেক্টর, ডিপ্লোমেট আমেরিকান বোর্ড অফ ইন্টারনাল মেডিসিন, ডিপ্লোমেট আমেরিকান বোর্ড অফ নেফ্রোলজি মেডিকেল ডাইরেক্টর নেফ্রোলজি এবং বেরুল মেডিকেল সেন্টারের কনসালটেন্ট ডাক্তার হুমায়ুন কবির এমডি, এফএসিপি, এফএসএন। আমাদের এই ডক্টর, তিনি অত্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার, কিডনি বিষয়ে বিশেষজ্ঞ। আমরা তার কাছ থেকে শুনবো কিডনি নিয়ে, কিডনির সমস্যা, কিডনির এই করোনা মহামারীতে কিডনিতে কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে এই বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন নিউ ইয়র্কের আশরাফা ইসলামিক সেন্টারের ইমাম খতিব মাওলানা রফিক আহমেদ রেফাই এবং এই ইসলামিক সেন্টারের ট্রাস্টি চেয়ারম্যান ইকবাল আহমেদ মাহবুব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের বিষয়বস্তু থাকবে এই করোনা এবং এই মাহে রমজানে, করোনা মহামারীর এই রমজানে আমাদের ইসলামের এই পবিত্র রমজানের রোজার গুরুত্ব নিয়ে আমাদের ইমাম সাহেব বলবেন। আর আমি প্রথমে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব। আমাদের হুমায়ুন কবির এমডি, তিনি অত্যন্ত বড় মাপের ডাক্তার, বাঙালি কমিটির মধ্যে কিডনি রোগে অত্যন্ত উচ্চ মাপের তিনি একজন ডাক্তার, আমেরিকাতে সুনামের সাথে সেবা করে যাচ্ছেন। এবং আমরা আজকে যখন প্রোগ্রামটি করছি, আপনারা জানেন যে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের সর্বত্র এবং সারা বিশ্বেই করোনা মহামারী প্রকট আকার ধারণ করেছে। ইতিমধ্যে অনেক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন, 200-র বেশি বাংলাদেশি নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছেন, অসংখ্য বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। আমি প্রথমে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার হুমায়ুন কবির ভাইয়ের কাছে যাবো যে আপনি আমাদের কিডনি রোগের নিয়ে, যদি কিডনি রোগটা তো একটু সংক্ষেপে যদি বলেন, কিডনি রোগটা যেভাবে হয় সেই বিষয়টা একটু আমাদের সচেতনতার জন্য, এবং এই করোনা কালে এই চিকিৎসাটা কিভাবে চলছে। থ্যাংক ইউ সো মাচ শাকাত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কিডনি পেশেন্ট যারা আমেরিকাতে, সারা ওয়ার্ল্ডে যেভাবে যারা কিডনি রোগী হয়, এটা একটা স্লো প্রসেস। হাই ব্লাড প্রেশার যাদের কন্ট্রোলে থাকে না, অথবা যাদের কন্ট্রোলে থাকে কিন্তু 10 বছর হয়ে গিয়েছে মেডিসিন খাচ্ছে, ডায়াবেটিস যারা কন্ট্রোলে রাখতে পারে না, অথবা যারা কন্ট্রোলে রাখে কিন্তু 10 বছর হয়ে গেছে, এবং অন্যান্য যে কোনো ক্রনিক ডিজিজ যেগুলা থাকে, হ্যাঁ, সেগুলার ইফেক্ট সবশেষে এসে কিডনির উপর পড়ে। এইভাবে গ্র্যাজুয়ালি একটা পেশেন্ট কিডনি ফাংশন লুজ করতে থাকে। আর আফটার দ্য 40 বছর বয়সের পরে প্রত্যেক মানুষই ন্যাচারালি প্রত্যেক বছর 1% কিডনি ফাংশন লুজ করে। তো 40 বছর বয়স পর্যন্ত সবার কিডনি ফাংশন থাকে 100%। যখনই তার বয়স হয়ে যাবে 41, তখন তার কিডনি ফাংশন নেমে আসবে 99। এরকম করে সবার ক্ষেত্রেই হয়। এটা ন্যাচারাল লস, এটা সবার হবে। এখন যাদের অন্যান্য রোগ থাকবে, যেমন হাই ব্লাড প্রেশার থাকবে, ডায়াবেটিস থাকবে, আমরা আরেকটা ডিজিজ বলি হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, অন্য যে কোনো ক্রনিক কন্ডিশন যেগুলো থাকবে, যদি কোনো লিভার ডিজিজ থাকে, এগুলো ইভেনচুয়ালি সবগুলো কিডনিকে ইট এফেক্টস দ্য কিডনি, এটা কিডনিকে এফেক্ট করে। তো ওই সমস্ত কন্ডিশন থাকলে নর্মালি যারা নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল, ওরা 1% লুজ করে। আর যাদের অন্যান্য ইয়ে থাকবে, ডিজিজ থাকবে, তারা 2 to 5% লুজ করবে পার ইয়ার। তো এটা হচ্ছে যে এইভাবে কিডনি ডিজিজটা হয় ইন শর্ট। কিডনি ইটসেলফ অনেক সময় ডিজিজ হতে পারে, আমরা এটাকে বলি গ্লোমেরুলার নেফ্রোপ্যাথি। কিডনির ফিল্টারের যে রোগগুলো থাকে সেটা অটোমেটিক হয়। এটা আমরা আমরা নামই দিয়েছি অটো ইমিউন, আমরা আবার কিছু নাম আমরা বলি ডাক্তারি ভাষায় ইডিওপ্যাথিক, কোনো কারণ ছাড়া। তো এটা হচ্ছে ইন শর্ট যে কিভাবে কিডনি ডিজিজ হয়। আরেকটা ওয়েতে কিডনি ডিজিজ হয় হচ্ছে রিকারেন্ট ইউরিন ইনফেকশন থেকে হয়, স্টোন দিয়ে ড্যামেজ হয়ে হয়। there are অনেকগুলো ওয়ে আছে যেগুলোতে কিডনি ডিজিজ হওয়ার সুযোগ থাকে। তো আপনার কম খেলে কি কিডনি রোগটা বেশি হয় কিনা? এইটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং খুব ভালো কোয়েশ্চেন।
এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন ধরেন আমাদের একটা মিসনোমার আছে, যেমন আমরা যাদের এখন নর্মাল কিডনি ফাংশন, আমরা কিন্তু দিনে 3-4 লিটার পানি খাই না কিডনিটা ভালো রাখার জন্য। আমরা আমেরিকাতে বলি ড্রিঙ্ক টু থার্স্ট, মানে হচ্ছে পানি খাওয়া লাগলে পানি খেতে হবে। এখন যে ডিহাইড্রেটেড থাকে, কারো যদি ডায়রিয়া হয়, সে প্রচন্ড রোদে কাজ করতেছে, তখন তার যে ওয়াটার লস যেটা হচ্ছে, আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, আমরা যে কথা বলতেছি, এখন আমরা যে টেম্পারেচারে থাকি, এতে করে আমাদের শরীর থেকে কিছু পানি বাতাস হিসাবে বের হয়ে যাচ্ছে। এই পার্সপিরেশনটাকে রিপ্লেনিশ করার জন্য আমাদের একটু বেশি পানি খেতে হবে। তো সেটারও আবার একটা ভেরিয়েশন আছে। অনেক পেশেন্ট আছে যাদের কিডনি ফিল্টার 100% হেলদি না, 50% হেলদি, তাদেরকে আপনি খুব বেশি পানি দিতে চান না, এটা একটা মেজার্ড ওয়েতে যেতে হয়। আবার অনেকের কনজেস্টিভ হার্ট ফেলিয়ার থাকে, তাদেরকেও খুব বেশি পানি খাওয়ানো যাবে না। তো এটা এটা there is a checks and balance এখানে আছে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে অনেক বেশি পানি খেতে হবে, কারো কারো ক্ষেত্রে কিডনি ভালো রাখার জন্য খুব বেশি পানি খাওয়া দরকার হয় না। তো কিডনি রোগটা আসলে মানুষ কিভাবে বুঝবে তার কিডনি রোগ হয়েছে? প্রাথমিক লক্ষণগুলো কি কি? কিডনি কিন্তু ইটস অনেকদিন ডিজিজটা সাইলেন্ট থাকে। আমি যে আপনাকে পার্সেন্টেজটা বললাম, ধরনের ক্যালকুলেশন ফিল করা যায় না যতক্ষণ না কিডনি ফাংশন 20-25-এর নিচে না নামে, আনফরচুনেটলি। যদি না কারো কিডনিতে টিউমার না থাকে, কিডনিতে স্টোন না থাকে, ওগুলোর সিমটম আগে আসে, ইনফেকশনের সিমটম আগে আসে। এটা অলমোস্ট অলওয়েজ যাদের হাই ব্লাড প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, ওনারা ডাক্তারের কাছে যান। ডাক্তার যখন রেগুলার ব্লাড টেস্ট করে, তখন বেরিয়ে আসে যে তার কিডনি ফাংশন ইম্পেয়ার্ড। আমেরিকাতে এটা খুব র্যান্ডমলি বের হয়ে আসে, কারণ যেহেতু আমরা ফিজিক্যাল চেক আপ করি এভরি 6 মান্থ, তো ইউরিন টেস্ট দিয়ে বের হয়ে আসে কেউ প্রোটিন লুজ করছে কিনা, ব্লাড টেস্ট দিয়ে বের হয়ে আসে, সিরাম ক্রিয়েটিনিন আমরা মেজার করি, ইলেকট্রোলাইটস আমরা দেখি, অ্যাসিড বেস। কিডনির আরেকটা ফাংশন হচ্ছে শরীরে অ্যাসিড বেসের একটা স্ট্যাবিলিটি মেনটেন করা। এগুলো আমরা ব্লাড টেস্ট দিয়ে বের হয়ে আসে, তখন জেনারেল ফিজিশিয়ান বুঝতে পারে যে কিডনিতে কোনো একটা সমস্যা হচ্ছে, তখন ওই পেশেন্টগুলো আমাদের কাছে আসে। তো সিমটোমেটিকলি খুব আর্লি স্টেজে কিডনি ডিজিজ ধরার খুব একটা সুযোগ নাই, এটা অনেক অ্যাডভান্সড হওয়ার পরে সিমটমটা অ্যারাইজ করে। তো যিনি রোগী, যিনি ভুগছেন, তিনি কি কি বিষয়গুলা তিনি অনুভব করবেন, কি কি উপসর্গগুলি তার মধ্যে তিনি দেখবেন, বুঝবেন? খুব অ্যাডভান্সড হয়ে গেলে তো ইউরিনেশন কমে আসবে, ইউরিন প্রোডাকশনটা কমে আসবে, খাওয়ার রুচি কমে যাবে। তারপরে হচ্ছে কি আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা আমরা বলি, সেটার ক্যাপাসিটি কমে আসবে। হ্যাঁ, রেগুলার মেন্টেশনে কিছু ইফেক্ট হবে, এগুলো হয়। আরো অনেকগুলো হয়, আপনার স্কিনে চেঞ্জ হয়, কিন্তু ওগুলো অনেক অ্যাডভান্স ডিজিজে হয়। হ্যাঁ, তারপরে আরেকটা হয়, কিন্তু এটা আমি চাই না যে সবাই একটার সাথে মিলিয়ে ফেলুক, সেটা হচ্ছে রুগীর হাতে পায়ে পানি আসবে। হ্যাঁ, হাতে পায়ে পানি আসবে, চোখের নিচে পানি আসবে, হ্যাঁ, চোখের উপরে লিড ফুলে যাবে। কিন্তু এগুলো যে শুধু কিডনি থেকেই হয় তা না, এগুলো লিভার ডিজিজ দিয়েও হয়, কিছু হার্ট ডিজিজ দিয়ে হয়, কিন্তু কিডনিতেও হয়। হ্যাঁ, হয়তো ডিস্ট্রিবিউশন যেটা কোথায় কোথায় পানি আসবে আগে, কোথায় পরে, এটা কিছুটা ভেরিয়েশন হয় অর্গান ড্যামেজ যে ভেরিয়েশনের উপর, কিন্তু ইন জেনারেল এগুলো ওভারল্যাপিং সিমটমস। হুমান ভাই, যে এখন পবিত্র রমজান মাস, রোজাতে যা কিডনি রোগটা, কি ধরনের কিডনি রোগীরা রোজা রাখবে বা রাখতে পারবে না, এই বিষয়টা একটু বলেন, বা রোজাতে উপকারিতাটা যদি বলেন। এটা একটা অনেক খুব ভালো প্রশ্ন, এটার অনেক ডিটেইলড ডিসক্রিপশনের দরকার, এটার অনেকগুলো টিয়ার আছে। আমি জানি না আমাদের কতটা সময় আছে এটা অ্যান্সার করার। কিডনির 5টা স্টেজ আছে ডিজিজের। তো যারা থাকবে, যাদের কিডনি ফাংশন লেস দেন 50% অথবা লেস দেন 40% থাকবে, যারা স্টিল আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 3, কিন্তু ওরা হচ্ছে স্টেজ 3B। আমার রিকমেন্ডেশন, যারা স্টেজ 3B তে আছে, যাদের এর সাথে ডায়াবেটিসের কন্ট্রোল করার ডিফিকাল্টিজ আছে,
এখানে আমাদের মৌলানা সাহেব আছেন, উনি হয়তো উনি বেটার বলবেন যে রোজা রাখা ঠিক কিনা। তাদের কিডনি রোজা রাখলে কিডনি ফাংশন লুজ করার চান্স অনেক বেশি, স্পেশালি যারা স্টেজ 4-এ থাকে, স্টেজ 5-এ থাকে। 3B যে টেস্টটা বললেন, 3B 3B, জি। এদের বেলায় মানে এরা মানে যদি রোজা রাখে তাহলে চান্স বেশি তারা লুজ করবে, মানে তারা ডাউন তারা হবে, লুজ করার চান্সটা একটু বেশি থাকে, রাইট। Yeah. আর যারা 4 থাকে, স্টেজ 4, তারা ইনভেরিয়েবলি লুজ করার চান্স থাকে। ওনাদেরকে আমি বলি যে আমাদের ধর্ম তো সহজ করে দিয়েছে, আপনি হাদিয়া ফিদিয়া দিয়ে দেন, হ্যাঁ, ফিদিয়া দিয়ে দেন, হ্যাঁ। তো ওটা তো লুজ করার চান্স থাকে। কিন্তু যাদের ইন জেনারেল কিছুটা হইলেও কিডনি সমস্যা আছে অথবা ডায়াবেটিস আছে, রোজার সময় ওনাদের ওষুধ খাওয়াটা খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্পেশালি যারা ডায়াবেটিসের রোগী এবং কিডনির রোগী, তাদের সেহেরির পরে ওষুধের মাত্রা অনেক কমায় দিতে হবে। নর্মালি যেই পরিমাণ ইনসুলিন বা ট্যাবলেট, ক্যাপসুল যেগুলো খেত সকালবেলা, সেগুলোর ডোজ হাফ কমায় আনতে হবে। অথবা রোজার প্রথম 2-3 দিন আমি রিকমেন্ড করি সকালের ডোজটা বাদ দিয়ে ইফতারের আগে আগে ব্লাড সুগারটা চেক করতে। ইফতারের আগের ব্লাড সুগারটা সেক্ষেত্রে কনসিডার করা হবে ফাস্টিং ব্লাড সুগার, কারণ সারাদিন 12 ঘন্টা ফাস্টিং করা ছিল পেশেন্ট। ওই সময়ের ওই ইফতারের আগে আগে ব্লাড সুগারের লেভেলের উপর বেস করে সেহরির সময়কার ডায়াবেটিসের মেডিসিনের ডোজটা অ্যাডজাস্ট করা উচিত। যারা কিডনি পেশেন্ট, হাই ব্লাড প্রেশারের ওষুধ খান, কয়েকটা ক্লাসের ওষুধ আছে, যেমন আমরা বলি এইস ইনহিবিটর বা ARB। আমি যদি ওষুধের নামগুলো বলি তাহলে সুবিধা হবে। লিসিনোপ্রিল, র্যামিপ্রিল, তারপর লোসারটান, ডায়োভ্যান। এই মেডিসিন, ডায়োভ্যান আমাদের আমেরিকাতে আমরা এখন ইউজ করি না এখন আর। ক্যান্ডিসার্টান, অলমেসার্টান, এই ক্লাসের মেডিসিন গুলো আমি রিকমেন্ড করি ইফতারের পরে খাওয়া, সেহরির সময় না খাওয়াই ভালো। কারণ এই ওষুধগুলো যেভাবে মেকানিজম অফ অ্যাকশন করে, এতে করে যদি সকালবেলা পেশেন্ট খায় তাহলে তার কিডনি ফাংশন লুজ করার পসিবিলিটিস অনেক হাই থাকে। এখানে যেটা আছে জেনুমেট, যেটা জেনুমেট প্লাস এরকম একটা জেনুমেট একটা জেনুমেট আসলে এখানে দুইটা মেডিসিন আছে, একটা হচ্ছে জেনোভিয়া আর একটা হচ্ছে মেটফর্মিন। তো জেনোভিয়া ঠিক আছে, কিন্তু মেটফর্মিন আমি রিকমেন্ড করি সকালে না খাওয়াই ভালো। আমি রিকমেন্ড করি এটা ইফতারের পরে খাওয়া ভালো। হুমায়ুন ভাই, এখন যে করোনা পরিস্থিতিতে কিডনি রোগীরা, যারা জটিল রোগীরা, তাদের এখন আপনার সেবাটা কিভাবে দিচ্ছেন? কারণ অনেকে বলা হয় যে নিউ ইয়র্কে বেশি বলা হয় যে হসপিটালে যাওয়া মানে এই করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কাটা বেশি থাকে। কিডনি যাদের সমস্যা থাকে, আনফরচুনেটলি তাদের মাল্টি অর্গান ফেল করার চান্সটা বেশি থাকে। কারণ সারা শরীরের সমস্ত মেটাবলিক এন্ড প্রোডাক্ট আমরা যেটা বলি, বাংলায় যেটাকে বলা হয় বজ্র পদার্থ, হ্যাঁ, ওয়েস্ট প্রোডাক্ট যেটা, সেগুলো সব কিন্তু ইভেনচুয়ালি কিডনি দিয়ে ইউরিন হয়ে ফিল্টার হয়ে বের হয়ে আসে। তো যদি করোনা ভাইরাস ইফেক্ট হয় এবং পেশেন্টের স্টেজ 4 এবং স্টেজ 5 কিডনি ডিজিজ থাকে, দে আর এট ভেরি হাই রিস্ক। হ্যাঁ, তো এই ধরনের পেশেন্টকে আমি খুব স্ট্রিক্টলি, যারা আমার রোগী, আমার হসপিটালে যারা পেশেন্ট, আমরা খুব স্ট্রিক্টলি রিকমেন্ড করি 100% হোম কোয়ারেন্টাইন থাকতে। যেভাবে হোক এটা কেয়ারফুল থাকতে হবে। ডায়ালাইসিসের পেশেন্টের কোভিড-19 যদি ইনফেকশন হয়, তাদের সার্ভাইভাল রেটটা অনেক কম, কারণ তাদের তো অলরেডি একটা অর্গান ড্যামেজ আছে। ডায়ালাইসিসের পেশেন্টের এমনিতেই পার ইয়ার মর্টালিটি রেট হচ্ছে গিয়ে 20%। রেটটা অন্য সবার চেয়ে অনেক বেশি হাই। আর কিডনি ডিজিজ কয়েক বছর থাকলে ইভেনচুয়ালি হার্ট ডিজিজটা অ্যাগ্রাভেট করে আর কি। তো তাদের তো দুইটা অর্গান অলরেডি এফেক্টেড থাকে। তো কোভিড-19 এর পেশেন্ট দেখা গেছে যাদের কিডনি ফেলিয়ার থাকে, তাদের সার্ভাইভাল রেটটা অনেক কম। সেই জন্য যে সমস্ত কনভেনশনাল
কোয়ারেন্টাইন এবং কনভেনশনাল সেফটি মেথড আছে, এগুলো অবশ্যই ফলো করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, হ্যান্ড ওয়াশ করা, গ্লাভস ইউজ করা, যেখানে যেখানে এটা করতে হবে সেখানে করা দরকার। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিজিজের পেশেন্ট, আমরা জানি এখনো করোনা ভাইরাসের ভ্যাকসিন আসে নাই, আমি খুব স্ট্রং রিকমেন্ড করি, সামহাও দেখা গিয়েছে যে আমাদের বাংলাদেশের কমিউনিটিতে আমরা এই ব্যাপারে একটু কম খেয়াল করি, আমাদের ফ্লু শটটা যেন দেয়া থাকে, নিউমোনিয়া শটটা যেন দেয়া থাকে। এই দুইটা শটই যে কোনো আমেরিকান ফার্মেসিতে গেলেই ওরা দিয়ে দিবে। ওটা কেউ কেউ বলেন যে এটা একটা সাইড ইফেক্ট থাকে ফ্লু শটের, এটা আসলে এই জন্য কেউ কেউ আবার একটু নিতে চায় না, এরকম শোনা যায়। ফ্লু শটের আমার জানা মতে ফ্লু শটের যে সাইড ইফেক্ট সেটাতে সামান্য একটু সিকনেস আসে, কিন্তু এছাড়া মেজর কোনো সাইড ইফেক্ট নাই। কেউ যদি আনফরচুনেট থাকে 1 in million কেসে কিছুটা সাইড ইফেক্ট হয়, কিন্তু সেটাকে আমাদের বিবেচনায় না রেখে ফ্লু শট ইনভেরিয়েবলি সবার নেওয়া উচিত। যাদের এগ অ্যালার্জি না থাকে তারা অবশ্যই ফ্লু শট নেওয়া উচিত। এবং এইটা আমরা তো রিকমেন্ড করি বিটুইন অক্টোবর আর নভেম্বর নিয়ে নেওয়া উচিত, কিন্তু এখন যেহেতু পরিস্থিতিটা ভালো না, যাদের নেওয়া হয় নাই এতে কোনো হার্ম নাই, দেয়ার ইজ নো হার্ম, তারা এখনো ফার্মেসিতে গিয়ে গত বছরের যে অ্যাপ্রুভড ফ্লু শট সেটা নিয়ে নিতে পারে, এবং অক্টোবর মাসে তাদেরকে নিউ ব্যাচ যেটা আসতেছে ফ্লু শটের ফ্রম সিডিসি সেটাও আবার নিতে হবে। আর নিউমোনিয়া শট যেটা আমি বললাম প্রাভনার, এইটা 5 বছর পর পর নেওয়া লাগে। আরেকটা ভ্যারাইটি আছে, একটা এই বছর নেওয়া লাগবে, 1 বছর পরে আরেকটা নেওয়া লাগবে, তারপরে এভরি 5 years। ওটা কি যাদের বয়স হবে নাকি যাদের প্রাইমারি কে ডাক্তার তাদেরকে বলতে হবে নাকি তারাই এটা দিয়ে দিবে? না না না, এটা যে কোনো ফার্মেসিতে গেলেই আপনি দিতে পারবেন। নাকি ডাক্তার যারা প্রাইমারি ডাক্তাররা কি সেটা দিয়ে দেন কিনা বা ব্যবস্থা করেন কিনা? প্রাইমারি কেয়ার ডাক্তারও এটা রিকমেন্ড করতে পারে। এইটার একটা নাকি ডাক্তাররা নিজেরাই দিবেন? ডাক্তাররা নিজেরা দেয় না ইউজুয়ালি, হ্যাঁ ওরা হয়তো পাঠায় দিবে, ওদের অফিসে এমএ যারা আছে তারা দিবে, অথবা অন্য যে কোনো ভ্যাকসিন সেন্টারে পাঠায় দিবে, সেখান থেকে দেয়া হবে। কিন্তু এইটা দেয়াটা ভেরি ইম্পর্টেন্ট, অনেকগুলো ব্যাকটেরিয়াল স্ট্রেইনের এগেনস্টে এটা কাজ করে। নতুন ভ্যাকসিনটা তো অনেক ভালো, যেটা প্রেভনার নাম বললাম, এটা একটু এক্সপেন্সিভ, কিন্তু সবগুলো ইন্স্যুরেন্স এটা কভার করে। আমি একটু বলে রাখি, যদিও আমাদের আজকের এই টপিকের সাথে এটা রিলেটেড না, সেটা হচ্ছে এই একটা হাই রিস্ক গ্রুপ আছে, অ্যাবভ 50 এজ সবার দেওয়া উচিত, যাদের ডায়াবেটিস তাদের দেওয়া উচিত, যাদের অ্যাজমা আছে, যে যত বয়সী থাকুক তাদের দেওয়া উচিত, প্রেগনেন্ট যারা, প্রেগনেন্সির আর্লিতে এটা দিয়ে নেওয়া ভালো, যাদের কোনো ধরনের হার্ট লাং বাইপাস সার্জারি হয়েছে তাদের এই আমি ফ্লু শটের কথা বলছি না, ফ্লু শট সবাইকেই দিতে হবে, কিন্তু নিউমোনিয়া শট আবার সবাই কোয়ালিফাই করে না, ইন্স্যুরেন্স সবারটা কভার করে না, যাদেরটা কভার করে তাদের কথা আমি বলতেছি এখন। ওরা যদি গিয়ে বলে যে ওদের অ্যাজমা আছে, হ্যাঁ ওদের হার্টে বাইপাস হয়েছে, যে ফার্মাসিস্ট শটটা দিবে সে সিস্টেমে যদি এটা ঢুকায় সাথে সাথে এটা ইন্স্যুরেন্স অ্যাপ্রুভ করে ফেলে। কিন্তু এটা আসলে আমাদের এই জিনিসগুলোতে আরো সচেতনতা বাড়াইতে হবে। আমার দেখে খুবই খারাপ লেগেছে যে আমাদের টেক্সাসের অবস্থা বেশ ভালো, সামহাউ আমাদের নিউ ইয়র্কের মতো অত বেশি কেস হয় নাই, নাম্বার অফ ফিজিশিয়ান, নাম্বার অফ ভেন্টিলেটর, নাম্বার অফ আইসিইউ বেড আমাদের অনেক বেশি ছিল, এখনো আছে। আরেকটা হচ্ছে যে আমাদের এইখানে আমরা একটু প্রত্যেক হসপিটালই অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট ডিফারেন্ট, হয়তো আমাদের অ্যাপ্রোচটা ডিফারেন্ট, সবগুলো অ্যাপ্রোচই ঠিক আছে, আমাদের অ্যাপ্রোচে দেখা গেছে যে আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন থ্রু আউট দ্য এন্টায়ার নেশন, টেক্সাসের ডেথ রেট সবচেয়ে কম। টেক্সাসে কিছু মেডিকেল সেন্টার আছে, যেমন বেইলর মেডিকেল সেন্টার, বিএমসি হিউস্টন, এমডি অ্যান্ডারসন, ইউটি সাউথ ওয়েস্টার্ন, পুরা নেশনের মধ্যে খুব নামকরা হসপিটাল এগুলা। তো এখানে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করা হচ্ছে ঠিকই, তো হয়তো ডেথ রেটটা কম, কিন্তু এই সমস্ত রিজিয়নে আবার আপনি যদি এপিডেমিওলজিক্যাল ডেটা দেখেন,
ভ্যাকসিনের ব্যাপারে সবাই খুব সচেতন, হ্যাঁ, যে পয়েন্টটা আমি মেক করতে চাচ্ছিলাম। তো আমাদের আসলে বাংলাদেশি কমিউনিটিতে এই সচেতনতাটা বাড়াইতে হবে। সেটা কুমান ভাই, আমরা কয়েকটা খবর ইতিমধ্যে জেনেছি যে যুক্তরাষ্ট্র বা বিশ্বের সবচেয়ে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে আছে, কিন্তু আপনিও এই বিষয়ে অনেক বড় মাপের একজন চিকিৎসক, কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটিতে মাঝে মধ্যে আমরা শুনি যে তারা ইন্ডিয়া যায় এখানে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বা ট্রিটমেন্টের জন্য। এটা আসলে আমেরিকাতে নাম্বার অফ কিডনি ডিজিজ বেশি, আর আমেরিকাতে ট্রান্সপ্লান্টের আমরা স্ট্রিক্টলি রুলস এন্ড রেগুলেশনস ফলো করি। ওই রুলস এন্ড রেগুলেশনস আর হচ্ছে কি একটা পেশেন্টের পেশেন্টকে প্রিপেয়ার করতে হয় ট্রান্সপ্লান্টের আগে। আমরা বেশ কিছু জিনিস দেখি। একটা হচ্ছে যে একটা পেশেন্টকে যে আমরা কিডনি দিব, তার সার্ভাইভাল রেটটা কিরকম, এটা কি তার জন্য ওয়ার্থ ইট কিনা, এটা আমাদের নেশনকে কোনো বেনিফিট দিবে কিনা। তারপরে হচ্ছে ওই পেশেন্টের ক্যান্সার আছে কিনা, ওই পেশেন্টের হার্ট স্টেবল কিনা। আমাদের আমেরিকাতে এই জন্য ট্রান্সপ্লান্টের নেটওয়ার্ক আছে, কয়েকটা স্টেট মিলে মিলে, কয়েকটা রিজিয়ন মিলে মিলে আমাদের নেটওয়ার্ক আছে। ওই নেটওয়ার্কে কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো মিট করতে হবে। ওগুলো মিট করে তারপরে ট্রান্সপ্লান্টের লিস্টে উঠতে হয়, যেটা ওয়ার্ল্ডের অন্য দেশে এইভাবে হয়তো করে কিনা আমার জানা নাই, কিন্তু এইভাবে করা উচিত। কারণ আপনি দেখবেন যে কোনো দেশে আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করতেছে, করার 1 মাস পরে পেশেন্ট মারা যাচ্ছে। হয়তো তার ক্যান্সার ছিল, হয়তো তার হার্টের প্রবলেম ছিল, যেগুলো হয়তো ঠিকমতো টেক কেয়ার করা হয় নাই। তো সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট সার্জারিটা একটা পেশেন্টের জন্য, একটা ফ্যামিলির জন্য ইটস এ বিগ বার্ডেন। এটা অনেক এক্সপেন্সিভ প্রসিডিউর আমেরিকাতে। তো ওই সমস্ত ইভালুয়েশন করতে সময় লাগে, তারপরে লিস্টে উঠতে হয়। আমরা তো আমেরিকাতে এক্স্যাক্টলি ম্যাচ না করলে কিডনি দেই না, ভালোভাবে ম্যাচ করতে হয়, যেটা হয়তো অন্যান্য দেশে অতটা খেয়াল করে না। আমরা এটা ভালোভাবে খেয়াল করি ফর বেটার আউটকাম। তো সেই জন্য আমাদের একটু সময় লাগে। আমেরিকাতে আপনার যে সমস্ত স্টেটে পেশেন্ট বেশি, নাম্বার অফ সার্জন কম, ট্রান্সপ্লান্ট সার্জন কম, নাম্বার অফ আমরা তো আমেরিকাতে ক্যাডাভারি কিডনি নেই, মানে হচ্ছে ডেড বডি থেকে কিডনি নেই, ওইটাই মোস্ট কমন আমেরিকাতে। তো সেই ক্যাডাভারি কিডনি যদি ম্যাচ করে, ডোনার যদি থাকে, এটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর বেস করে ওয়েটিং টাইমটা কখনো লম্বা হয়ে যায়। সেই জন্য কিছু কিছু পেশেন্ট অন্য দেশে গিয়ে ট্রান্সপ্লান্ট করে আসে। এরকম আমারও রুগী আছে যারা অন্য দেশ থেকে ট্রান্সপ্লান্ট করে আসছে, পরে ট্রান্সপ্লান্টের মেডিকেশনটা আমি ম্যানেজ করি এখানে। এরকম পেশেন্ট গুলো আমারও আছে। কিন্তু আমাদের ট্রান্সপ্লান্টের যে স্ট্যান্ডার্ড, দিস ইজ দ্য বেস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। এই জন্য আমরা যেরকম পাম্প ইউজ করি, আমরা যেরকম মেডিসিন ইন্ডাকশন দেই, এখনো অনেক দেশে আমি জানি যে সেগুলো ইউজ করা হয় না। অনেক ধন্যবাদ, আবার আপনার কাছে আসবো। মাওলানা রফিক ভাই যদি একটু বলেন সংক্ষেপে, আমাদের আসলে সময় আজকে হয়তো বেশি সময় নেই, পবিত্র মাহে রমজান নিয়ে যদি আপনি এবং রোগের কথা শুনলেন, আমাদের বিশেষজ্ঞ ডাক্তার বললেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। usanews.online.com আয়োজনে আজকের এই প্রোগ্রাম, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সালাওয়াত হোসেন সেলিম ভাইকে এবং আজকে গেস্ট যিনারা উপস্থিত আমার সামনে, ওদের সকলের শ্রদ্ধাভাজন এবং মহব্বতের মানুষ ডাক্তার হুমায়ুন কবির সাহেব এবং আমাদের আহমদ মাহবুব সাহেব, ওনাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি যেহেতু আজকে আমাদের প্রধান গেস্টের কাছ থেকে অত্যন্ত মূল্যবান কিছু কথা জানতে পারছি। আমরা তো প্রতিদিন বা আপনার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ওয়েতে আমাদের প্রোগ্রাম বা রমাদানের ফাজাইল এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানের এই মুহূর্তে আমরা বসে এই কথাগুলি ডাক্তার সাহেবের কাছ থেকে আমি শুনলাম আজকে, বা যারা শুনবেন আমি অনুরোধ করব কথাগুলির দিকে খেয়াল করা। তার কারণ ডাক্তার সাহেব কিছু কিডনি ডিজিজের অবস্থান আর কোন অবস্থায় গেলে কি হয় বর্ণনা দিয়েছেন। অনেকে সামান্যতম অজুহাত দিয়ে আমাদের কাছে মাসলা জিজ্ঞেস করেন এই বছর, প্রতি বছরে। তো আমরা তো এই
ডেফিনিশন জানি না যে কোনটার ব্যালেন্স কত করে, আমরা দিয়ে দেই ডাক্তার সাহেবদের উপরে যে আপনার ডাক্তার যদি বলে তোমার অসুবিধা হবে তাহলে রাখবা, না যদি বলে না তোমার কোনো অসুবিধা হবে। নিজেরাই ডাক্তার হয়ে জিজ্ঞেস করে না অনেকে, যে না না আমি নিজে বুঝি আমার অসুবিধা হবে। তাহলে এখন একটা মাপ থাকার দরকার, শরীয়ত ওইটাই চায় যে বিজ্ঞ জান্নাওয়ালা তাদের কাছ থেকে সরাসরি নিতে হবে। যারা যদি বলে এটা তোমার ক্ষতি করবে, শারীরিক ক্ষতি হবে, ইসলাম এত সহজ, কারো ক্ষতি ইসলাম চায় না। তো এই জন্য আমি মনে করি এরকম শারীরিক ডিজিজের বেলায় বিজ্ঞ ডাক্তার সাহেবদের কাছে গিয়ে পরামর্শ নিয়ে রোজার বেলায় একটা ডিসিশন নেওয়া, নিজে নিজের থেকে কোনো ডিসিশন না নেওয়া। দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ এই করোনা ভাইরাসের মহামারীর বিপর্যয়ের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান শরীফ চলে আসছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন মাহে রমাদানের উসিলায় এই ভাইরাসকে, কোভিড-19 এর মতো মহামারীকে পৃথিবীর বিতাড়িত করে দেয়, নষ্ট করে দেয় এবং মিল্লাতে ইসলাম ও মুসলমান জাতির উপর, পুরো সমস্ত মাখলুকাতের উপর আল্লাহ রহমত বরকত যেন নাজিল হয়। পরিশেষে আমি সবাইকে একটি কথা বলবো যে মাস শেষ, রহমত বরকতের মাসটা শেষ হয়ে যাইতেছে। যেমন একটা মেহমানের অপেক্ষা, মনে করেন একজন মেহমানের অপেক্ষায় যদি থাকি আমরা, যে আমার দেশের সরকার বা বড় একজন মন্ত্রী আমার এলাকায় আসবে আগামী বছর, একটা বছর অপেক্ষা করতেছি যে আসবে কিছু দিবে। এই জন্য সারাটা বছর অপেক্ষা করে করে সময় আসলো, আসার পরে যদি এর কাছ থেকে আমরা কিছু নিতে না পারি তাহলে সারাটা বছর আমাদের অপেক্ষা করা ব্যর্থ। আর মানুষের সামনেও আমরা ব্যাকুল, মানুষ বলে তোমরা কি মানুষ, তোমরা কিছু করতে পারলা না। এক বছর 11টা মাস যে মাসের জন্য আমরা ওয়েট করতে থাকলাম, মাহে রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে দোয়া করতে শিখাইলেন, বারাক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। এরকম দোয়া করে করে মেহমান আমার বাড়িতে চলে আসলো। এখন মেহমানের সাথে আমার ব্যবহারটা যদি এরকম না হয় তাহলে ওই মেহমান যা দেওয়া, যে জন্য গেস্ট আসছে, গেস্টকে যদি খুশি না করতে পারি তাহলে তো কিছুই পাবো না। তো মাসটা অর্ধেক হয়ে গেছে, 3 ভাগে বিভক্ত করে আল্লাহ দিয়েছিলেন রহমত, বরকত এবং মাগফিরাত। রহমতের মাগফিরাতের মাঝখানে আমরা পৌঁছে গেছি, এখনো সময় আছে আমাদের যেভাবে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা ওইভাবে যদি আমরা দিনগুলি কাটাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গুণাবলীর মধ্যে বলেছেন। সুতরাং এইভাবে যদি আমাদের সময়গুলি কাটিয়ে নিতে পারি তাহলে ওয়াদা যেটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আর প্রতিটা রিওয়ার্ডে আমরা জানি মাহে রমাদানের একটা সাধারণ আমল যদি করি, একটা মুস্তাহাব সুন্নাত আমল করলে একটা ফরজের সমতুল্য সওয়াব মিলে, আরেকটা ফরজ করলে 70 থেকে 100 গুণ আল্লাহ বাড়ায় দেয়। এরকম ডিল পৃথিবীর কোনো বড় লোক করতে পারে না কারো সাথে। বেশি থেকে বেশি করছেন, আমি সবসময় বলি যে গেট 1 বাই 1 ফ্রি, একটা কিনলে একটা ফ্রি বাই বাই। কোথাও কেউ কইছে 3 in 1, একটা কিনলে ভিতরে 2টা 3টা ফ্রি বাই বাই। কিন্তু একটা করলে নিলে একটা করলে 10টা বাই বাই, আর একটা করলে 70টা বাই বাই। এরকম ডিল পৃথিবীতে কেউ কারোর সাথে করে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমত দয়া করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে এরকম সুন্দর ডিল করেছেন। আমরা যদি নিজের থেকে বঞ্চিত থাকি তাহলে আমরাই মাহরুম। সময় একবারে শেষ, আমরা একটু মাহবুব ভাইয়ের কাছে যাই। মাহবুব ভাই যদি সংক্ষেপে বলেন, আমাদের সময় একবারে শেষ, 1 মিনিটে বলা লাগবে আপনাকে। মাহবুব ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি সাখাওয়াত সেলিম ভাই, আমাকে কিছু করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আজকের আলোচনার মাধ্যমে আমার যে অভিজ্ঞতার কথাটাই একটু বলতে চাইতেছি, যে আমরা যে করোনায় আমরা এফেক্টেড যারা হয়েছি, আমরা অনেকে ভয় পাই, অনেকে সাহায্য করতে যাই না। কিন্তু আমরা এই সাহায্য করা কিভাবে করা যায়, আর বললো কি আমরা ভয় পেয়ে আমরা তো ফিসিয়া যাইবার জায়গাও নাই। আমাদের মসজিদ থেকে স্পেশালি আশরাফা ইসলামিক সেন্টারে আমি সম্মানিত আমাদের ইমাম রফিক সাহেব, উনি অনেকগুলা খেদমত আমাদের মসজিদের মাধ্যমে করতেছেন। যেমন আমাদের এই যে সময় আমরা এই বন্ধ হয়ে গেল মসজিদ, তখন আমরা একটা খতমের ব্যবস্থা করা হইলো এবং দোয়ার ব্যবস্থা 10টা 30 মিনিটে, ওইটা ছিল 23 এপ্রিল পর্যন্ত।
24 এপ্রিল থেকে আমরা এই রোজা ইফতারের সময় আমাদের যে একটা দোয়ার ব্যবস্থা হয় ওইটাও কন্টিনিউ হইতেছে। তারপরে আমাদের আশরাফা মসজিদ এখনো ঠিক মতো আমরা কি খবর পাইলে ওদের দাফনের ব্যবস্থা এবং ফেনারেলুমের ব্যবস্থা করা হয়। আমরা আমাদের খবর আছে আশরাফা মসজিদে, ওইগুলা আমরা আপনার সবার জন্য বলে দিছি, যদি কেউ টাকা দিতে না পারলেও ওখানে আমরা এই দাফনের ব্যবস্থা করা হবে। আর আমি সবার কাছে আমার একটাই আবেদন, আমরা ভয় না করে আমরা যেভাবে যে শারীরিক যে নীতি নিয়ম আছে ওইগুলা মেনে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের কিছু খাদ্য প্রণালী যদি সঠিক মতো করি, আমরা আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি ইনশাআল্লাহ আমরা এই দুরারোগ্যের রোগ থেকে আমরা ইনশাআল্লাহ বাইরে হতে পারবো। আমাদের জন্য মাওলানা রফিক অনেক ধন্যবাদ, মাহবুব ভাই অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।